নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। আমরা জানি যে আপনারা অধীর আগ্রহে বসে থাকেন এই অনুষ্ঠানের জন্য। কারণটা নতুন করে ব্যাখ্যা করার কোনো কারণ নেই। তার কারণটা এটাই যে যিনি এই অনুষ্ঠানের হটসিটে উপস্থিত থাকেন তার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, কারণ তিনি এই অনুষ্ঠানে শুধুমাত্র কোনো একটি রোগের বিষয় বিস্তারিত তথ্য আমাদের দেন তা নয়, তার ঠিক পাশাপাশি আপনাদের নানাবিধ প্রশ্নের উত্তরটাও কিন্তু দেন। আজকেও তার ব্যতিক্রম হবে না। তার কারণ ইতিমধ্যেই আমাদের স্টুডিওতে আমাদের হটসিটে উপস্থিত রয়েছেন বেদজ্ঞান আয়ুর্বেদের প্রাণ পুরুষ ডাক্তার সুলতান খান। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাই স্টুডিও। নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টির শর্ট ফর্ম হচ্ছে আইবিএস। অনেকেই আপনারা জানেন, হয়তো অনেকের এই সমস্যাটা রয়েছে, কিন্তু অনেক চিকিৎসা করেও তার থেকে বেরিয়ে আসতে পারছেন না, কিংবা কেউ হয়তো বুঝতেই পারছেন না আপনার আইবিএস রয়েছে। কিভাবে বুঝবেন, কেনই রোগটা হয়, বিস্তারিত আলোচনায় যাব। আর আপনারা আপনাদের যে কোনো কোয়ারিজ নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত সরাসরি ফোনের মাধ্যমে চলে আসতে পারেন। স্যার, প্রথমেই জিজ্ঞাসা করবো যে আইবিএস এটার মানেটা কি অ্যাকচুয়ালি? আইবিএস হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। কেন কি এই রোগটা এমন একটা রোগ যাকে ডায়াগনোজ করা সবথেকে কঠিন কাজ। কারণ এই রোগটা যেটা আপনি বললেন আগে, এটা বুঝতে বুঝতে কিন্তু অনেক সময় চলে যায়। মানুষ ভাবে যে ওর কনস্টিপেশনের প্রবলেম রয়েছে, তার জন্য সে কিছু ল্যাক্সেটিভ খেয়ে নিচ্ছে। মানুষ ভাবছে তার ডায়রিয়া সমস্যা রয়েছে, সে কিছু অ্যান্টিবায়োটিক নিয়ে নিচ্ছে। এই করে করে তার অনেক দিন চলে যায়। সে কোনো সময় ভাবছে আমার পেটে কিন্তু ইনডাইজেশনের প্রবলেম রয়েছে, হজমে ওষুধ খেয়ে ফেলছে। এরকম করে করে তার অনেক দিন সময় চলে যায়। লাস্টে যখন আলটিমেটলি যখন ডক্টরের সঙ্গে ওনারা যোগাযোগ করেন, তখন কিন্তু ডক্টর বলতে পারে যে আপনার আইবিএস মতো একটা রোগ হয়েছে, যেটা মানে হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম। মানে আপনার ডাইজেশন সিস্টেমটা এতটা উইক হয়ে গেছে, যেটা আয়ুর্বেদের জঠরাগ্নি বলে। সেই জঠরাগ্নি আপনার কিন্তু ডাইজেশন ঠিকঠাক করতে পারছে না। আপনার না করার জন্য আপনার শরীরে আম তৈরি হচ্ছে। এই আমের জন্য কিন্তু এই লক্ষণগুলো আপনার শরীরে আপনি দেখতে পাচ্ছেন। কি কি লক্ষণ মোটামুটি করে এই আইবিএস থাকলে দেখা যায়? আইবিএস থাকলে পেশেন্টের লক্ষণ বলতে গেলে যেমন ইনডাইজেশনের প্রবলেম হয়, অ্যাসিডিটি প্রবলেম হয়, পেট ফুলে থাকা একটা টেন্ডেন্সি থাকে পেশেন্টের। পেশেন্ট খেলে বা স্ট্রেস কোনো এমন খবর শুনে নিল যে কোথাও মারপিট হচ্ছে বা কিছু হলো, সে চট করে তার একটা এমন একটা মানে টেনশন হবে, সে আলটিমেটলি ডাইরেক্টলি বাথরুম দিকে দৌড়াবে। আচ্ছা। তো দুদিক থেকে প্রবলেম হয় যে পেশেন্ট খাচ্ছে তারপরেও কিন্তু বাথরুমে যাচ্ছে, বা এমন কোনো খবর শুনে শর্ট করে তাকে বাথরুমে যেতে হবে। আচ্ছা আচ্ছা। সে বাথরুমে যাচ্ছে কোনো সময় হচ্ছে, কোনো সময় পেট পরিষ্কার হচ্ছে, কোনো সময় পেট পরিষ্কার হচ্ছে না, কিন্তু তার একটা মনে একটা ইয়ে হয়ে গেছে, না আমাকে বাথরুম যেতে হবে। বাথরুম গেলে আমার মনের মধ্যে একটা প্রভাব ফেলছে। সেই জন্য এই পেশেন্ট, আইবিএস পেশেন্টে সারাদিনে কারো 5-6 বার হয়, কারো 10-12 বার হয়, তাকে কিন্তু বারবার রেগুলারলি বাথরুম যেতে হয়। আচ্ছা। একবার গেলো, দেখলো সে আম ভাব একটা লুজ সেমি সলিড স্টুল পাস করলো, আর একবার গেলো দেখলো যে শক্ত পায়খানা হচ্ছে। পেশেন্ট কনফিউজ হয়ে যায় যে আলটিমেটলি আমারটা কি হয়েছে, কি মানে পেট খারাপ হয়েছে তাই পাতলা পায়খানা হচ্ছে, নাকি আম পড়ছে, নাকি আমার পেটটা কষে গেছে তার জন্য। রাইট। আচ্ছা। আর স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি পেশেন্টে থাকে প্রচুরভাবে, স্লিপ ডিস্টার্ব থাকে, জেনারেল উইকনেস থাকে। কেন আপনি যখন কিছু খেতে পারছেন না, আপনার শরীর হজম করতে পারছে না, তো ন্যাচুরালি আপনার ওয়েট লস হবে, উইকনেস আসবে আপনার। এই সিমটমসগুলো আইবিএস পেশেন্টরা দেখতে পারে। এই ধরনের সমস্যা আপনাদের মধ্যে হচ্ছে কি? যদি আপনাদের কারোর এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে নিছক সেটা ওই অ্যাসিডিটির সমস্যা বা গ্যাসের সমস্যা, এই সমস্যা ভেবে বিষয়টাকে যদি ফেলে রাখেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার বিপদ আসন্ন। ফলে এই ধরনের সমস্যা হলে ইমিডিয়েট অ্যাকশন নিন, ইমিডিয়েট কিন্তু চিকিৎসা করান। এখানে এই যেটা আপনি এক্ষুনি বললেন যে মনের ওপর একটা অদ্ভুত রকমের প্রভাব ফেলছে, অর্থাৎ একটা অ্যাংজাইটি তৈরি হলেই সেই অ্যাংজাইটির জন্য আমাকে ওয়াশরুমে দৌড়াতে হচ্ছে, এইটা এবার বোধহয় আমার পটি হবে। মানে কি অদ্ভুত জ্বালাতন, মানে ইরিটেশনের একটা ব্যাপার। এই জন্য তো এই রোগটাকে এমন এক জায়গায় রাখা হয়েছে যে এই আইবিএস এর কোনো ইনভেস্টিগেশন নেই। আচ্ছা। একটা ফ্যাটি লিভার হলে আমি ইউএসজি করবো, আমি পেয়ে যাবো পেশেন্টের ফ্যাটি লিভার হয়েছে। একটা পেশেন্টের লিভার বেড়ে গেছে, আমি ইউএসজি করবো, পেয়ে যাবো। তাহলে আপনারা কি করে বুঝতে পারেন যে এটা আইবিএস? এই পেশেন্টকে আমাদেরকে লক্ষণ দেখে, সিমটম দেখে আমাদেরকে ডায়াগনোজ করতে হয়। আচ্ছা। যে পেশেন্টটা আইবিএস থেকে আক্রান্ত হয়েছে। আমি আসবো এই বিষয়ে আলোচনায়। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো।
হ্যাঁ, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি, কে বলছেন? সাধন ঘোষ। সাধন ঘোষ, হ্যাঁ বলুন হ্যাঁ। সাধন বাবু, বলুন সাধন বাবু বলুন। হ্যাঁ, 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 আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে দিন, টেলিফোনেই কথা বলুন, টেলিফোনেই কথা শুনুন। আপনার আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার এবার যা বলার আছে সেটা বলুন ডাক্তারবাবুকে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, বলুন। আমি মানে বেশ কয়েক বছর ধরে আমি কিডনির সমস্যায় ভুগছি। কি সমস্যা? কিডনি? কিডনির সমস্যায় ভুগছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। তো এখন আমি তো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে আছি। তো এটাতে অ্যালোপ্যাথিক থেকে বেরিয়ে এসে এটাতে কি আয়ুর্বেদে কোনো চিকিৎসা আছে? ঠিক আছে। কিডনি কি সমস্যা আছে আপনার? বলুন। কিডনিতে কি সমস্যা হয়েছে আপনার? কিডনিতে হুম। আমার ক্রিয়েটিনিনটা অতিরিক্ত বেশি। কত আছে? এখন 4.02। 4.02? হ্যাঁ, আর ইউরিয়া? আর আপনার ইউরিয়াটা তো মনে নেই। আপনার ওই ডিএস ফাস্টিংটা হচ্ছে 116। আপনার কি আছে, সুগার না প্রেশার? আমার প্রেশার সুগার দুটোই আছে। বাহ, চমৎকার, আচ্ছা আচ্ছা, দারুণ। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে আপনি শুনতে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, অনেক লোকের মনে এই প্রশ্ন থাকে যে আমি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি, আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, আমি কি এখান থেকে আয়ুর্বেদে যেতে পারবো কি না। আপনারা যে কোনো সময় আয়ুর্বেদে আপনারা হাত ধরতে পারেন। বেসিক্যালি আমরা আপনাকে আপনার প্রেসক্রিপশন দেখে আপনি কী ধরনের ওষুধ খাচ্ছেন দেখার পর আমরা আপনারা বলবো যে কোন ওষুধটা বন্ধ করে দিতে হবে বা কোন ওষুধটা আপনি চালাবেন। কেন আমরা যে ওষুধগুলো আপনি খাচ্ছেন সেই ওষুধে আমরা নলেজ রাখি, তো সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে কোনো এইভাবে টেনশন নিতে হবে না যে আমি কোন ওষুধটা বন্ধ করে দেবে ডক্টরবাবু, তাহলে আমার কোনো সমস্যা হবে, এমন কিছু নেই। আপনি প্রেসক্রিপশনটা নিয়ে বোলপুর আমার চেম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করুন। ক্রিয়েটিনাইন আপনার বেড়ে যাচ্ছে, আপনার সুগার প্রেশার দুটোই রয়েছে, এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে, এটা আমি বলতে পারি। আমার পেশেন্ট রয়েছে, আগরতলা পেশেন্ট আমার রয়েছে যারা সিকেডি পেশেন্ট, আজকে কিন্তু ওষুধ খেয়ে নিজে ইউরিয়া ক্রিয়েটিনটা অনেকটাই নর্মাল রেখেছে। হ্যাঁ, উনি চিন্তায় আছেন বলে আমার মনে হলো না, তার কারণ উনি সুগার আছে, প্রেশার আছে, তার সত্ত্বেও বেশ উৎফুল্ল হয়ে তিনি ফোন করছেন। আমার ওই কারণেই আমি ওনাকে চমৎকার বললাম যে কিছু বাদ রাখেননি, সবটাই আপনি নিজের দিকে টেনে নিয়েছেন। সুস্থতার দিকে যদি একটু যেতে হয় তাহলে স্যার যেটা বললেন সেটাকে আমি একটু আরেকবার বলে দিই। 9073641643। দেখুন, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যে নাম্বারসগুলো, সেই নাম্বারসগুলো একটু নোট করে নিন আপনি এবং আপনারা যারা আরও টিভির অপর প্রান্তে রয়েছেন প্রত্যেকের জন্যই আমি বলছি। 9073641643। আর দ্বিতীয়টি দেখুন 9810680889। এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে এই অনুষ্ঠান চলাকালীন কিংবা অনুষ্ঠানের পরে আপনি ফোন করতে পারেন। এই দুটো নাম্বার হচ্ছে বেদজ্ঞান আয়ুর্বেদের হেল্পলাইন নাম্বার। এই হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি প্রথমে কি জানবেন যে আপনি কোথায় থাকেন, সেইখান থেকে খুব কাছে এই বেদজ্ঞানের চেম্বার কোথায় রয়েছে। তার মানে এটা নয় যে আপনি যেখানে আছেন সেখান থেকে আপনাকে কলকাতায় এসে এই বেদজ্ঞান আয়ুর্বেদের ট্রিটমেন্ট করতে হবে। আপনার বাড়ির খুব কাছেই আপনি ট্রিটমেন্টের সুযোগ পেয়ে যাবেন, তার কারণ পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে। তবে সেই চেম্বারে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ডাক্তারবাবু উপস্থিত থাকেন। ফলে ওই নাম্বারে ফোন করে আপনার নিয়ারেস্ট চেম্বারটাকে জেনে নিয়ে কবে ডাক্তারবাবু সেখানে থাকছেন সেটা জেনে নিন এবং ওই দিন নিজের নামটা লিখিয়ে দিন। নাম না লেখালে কিন্তু দেখানোর সুযোগটাও মিস হয়ে যেতে পারে। এনিওয়ে, আমরা যে আইবিএস নিয়ে আলোচনায় ছিলাম সেই আইবিএস নিয়ে আলোচনা আরেকবার ফিরছি। এমন একটি রোগ যার কোনো ডায়াগনোসিস সিস্টেম নেই, মানে কোনো পরীক্ষা করে আপনাকে বলা যাবে না যেটা আইবিএস হয়েছে। শুধুমাত্র ডাক্তারবাবুদের অভিজ্ঞতা উপর বেস করে তারা এটাকে করছেন। এবার প্রশ্ন হচ্ছে যে এটা কি ক্রনিক কিছু একটা ব্যাপার? যে প্রথম কথা হচ্ছে যে এটা জিন গঠিত কিনা, মানে বাবা মার থাকলে সন্তানের হতে পারে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে এটা মানে কিওরেবল কিনা। দেখুন, আয়ুর্বেদিক কনসেপ্টটা খুব ক্লিয়ার রয়েছে
এই জন্য আয়ুর্বেদ পক্ষে আপনি যখন বলবেন আয়ুর্বেদ বলছে, এটা কিন্তু আপনি পুরোপুরি ঠিক করতে পারেন। কেন কি জঠরাগ্নি যেটা রয়েছে, আমাদের ডাইজেশন ফায়ার রয়েছে যেটা, তার কাজ হচ্ছে আমাদের ডাইজেশনটা প্রপার করা। তো আস্তে আস্তে যখন আমার ডাইজেশন যে জঠরাগ্নি রয়েছে স্লো ডাউন হয়ে যাচ্ছে, তাহলে আমি যে কোনো খাবার খাচ্ছি, খাবারটা আমার কিন্তু ডাইজেশন হচ্ছে না। তো না হওয়ার জন্য তো আলটিমেটলি আমার শরীরে আমগুলো তৈরি হচ্ছে, কোনো সময় আমার লুজ টুল হচ্ছে, কোনো সময় আমার কনস্টিপেশন হচ্ছে। আমরা যখনই দেখছি পেশেন্ট বারবার বলছে আমি যখনই লুজ টুল আমরা পাস করছি, আমাদের হাতে কিন্তু আমরা একটা আম ভাব আমরা বুঝতে পারছি। তো আয়ুর্বেদ যখন বলছে আপনার জঠরাগ্নি স্লো ডাউন হয়ে যাচ্ছে, তাহলে আপনার কাজটা এখানেই করতে হবে। এখানেই আপনার মেন লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, জঠরাগ্নিকে আপনাকে বাড়াতে হবে। আর যে আম আপনার শরীরে তৈরি হয়ে গেছে, সেই আমটা কিন্তু আপনাকে পাচন করতে হবে। আর এখানে দুটো ডোজ ইনভলভ রয়েছে, একটা হচ্ছে বাত, একটা হচ্ছে পিত্ত। তো বাত আর পিত্তকে আপনাকে সমান অবস্থায় নিয়ে আসতে হবে। যখন আপনি দুটো ডোজকে আপনি সমান অবস্থায় নিয়ে আসতে পারবেন, ইজিলি আপনি আইবিএসকে আপনি রিভার্স করতে পারবেন। আচ্ছা, বাত এন্ড পিত্তকে আমরা পঞ্চকর্মাতে দুভাবে চিকিৎসা করি। একটা হচ্ছে আমাদের বস্তি অ্যানিমা বলে একটা ট্রিটমেন্ট রয়েছে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে বিরেচন, আচ্ছা, মানে কিছু মেডিকেটেড ওষুধ দিয়ে আপনার লুজ টুল, সেভারাল টাইম অফ লুজ টুল আমরা পাস করাই। তাতে আপনার যে আমগুলো রয়েছে সেটা কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। তারপর আপনার জঠরাগ্নি কিন্তু স্লোলি বাড়ে। তারপর আপনাকে এমন কিছু খাবার খেতে হবে। এবার অনেক লোককে আপনারা দেখেছেন, আপনি খুব ভালো কিন্তু 4 বা 5 বার লুজ টুল হয়ে গেছে, তো খুব অনেক খিদে পেয়েছে, অনেক খাবার খেয়ে ফেলেছে। তো সেমই তো গন্ডগোল হয়ে গেল। আমি পেটটা পরিষ্কার করালাম, পেটটা খালি করালাম, আবার আপনি আর কিছু খাবার। মানে আমরা অনেকটা আপনার কথা শুনে মনে পড়ছে যে আমরা মনে হয় এটা ভুল করি, যে পেটটা পেট মানে ডাস্টবিন নয়, আমরা মাঝে মধ্যে পেটটাকে ডাস্টবিন বানিয়ে। রাইট রাইট রাইট। তো এই জন্য আজকে আইবিএস পেশেন্টগুলো অনেক বেড়ে গেছে। কারণ একটি রয়েছে, কেন খাওয়ারে কোনো সিস্টেম নেই। কেন আমরা আয়ুর্বেদ যেটা বলছে, আয়ুর্বেদ বলছে যে কোনো খাবার রান্না হওয়ার পর 3 ঘন্টা পর সেটা আমাদেরকে খাওয়া উচিত নয়। কিন্তু আজকে আমরা রাত্রেবেলা খাবারটা সকালবেলা খাচ্ছি, বিকেলবেলা খাচ্ছি, কেন বাড়িতে ফ্রিজ রয়েছে। একবেলা রান্না মোটামুটি 2 দিন 3 দিন আমাদের চলে যায়, একবেলা মাছ আমাদের 2 দিন 3 দিন চলে যায়। তো আলটিমেটলি আপনি দেখুন, আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা অলরেডি ফার্মেন্টেড হয়ে গেছে। ওই ফার্মেন্টেড খাবারটা আপনি যখন শরীরে দিচ্ছেন, সেই খাবার কিন্তু ডাইজেস্ট হচ্ছে না, শরীর থেকে ডাইজেস্ট করতে পারছে না। তো পুরো লজিক আয়ুর্বেদ কিন্তু খুব পরিষ্কার বলে দিয়েছে, যারাই কিন্তু আইবিএস মতো সমস্যা থেকে আক্রান্ত রয়েছে, তাদেরকে 3টে কিন্তু লাইন অফ ট্রিটমেন্ট ফলো করতেই হবে। নিদান পরিবর্জন, কী ধরনের খানপান করবেন, কী ধরনের খাওয়া দাওয়া অ্যাভয়েড করবে। তারপর হচ্ছে যোগা প্রাণায়াম, কেন কি যাদের কিন্তু আইবিএস সমস্যা তাদের স্ট্রেস টেনশন অ্যাংজাইটি থাকে। যোগা প্রাণায়াম মেডিটেশন ব্রেনের জন্য বা আমাদের স্ট্রেস টেনশন অ্যাংজাইটি কমানোর জন্য ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট রয়েছে। তারপর হচ্ছে আমাদের পঞ্চকর্মা থেরাপি, যেটা হচ্ছে ডিটক্সিফিকেশন, অ্যাক্সেস আমগুলোকে শরীর থেকে বার করে দেওয়া। তারপর হচ্ছে যে মেডিকেশনগুলো রয়েছে আমাদের আইবিএসে, সেটা দিয়ে আমরা কিন্তু আইবিএস পেশেন্টকে পুরোপুরি রিকভার করতে পারি। এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরুন এই যে আপনি বললেন যে যাদের আইবিএস থাকে তাদের টেনশন অ্যাংজাইটির সমস্যা থাকে, মানে আইবিএস হলে টেনশন অ্যাংজাইটি হয়, নাকি টেনশন অ্যাংজাইটি যাদের থাকে তাদের আইবিএস হতে পারে? না, আর মানে বেসিক্যালি মানুষের একটা রোগ যখন সারে না, সেখান থেকে আস্তে আস্তে সে কিন্তু স্ট্রেস টেনশন অ্যাংজাইটিতে কিন্তু ঢুকে পড়ে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে সবথেকে বড়। আর স্ট্রেস টেনশন অ্যাংজাইটি আপনার রোগটাকে ট্রিগার করছে, বাড়াচ্ছে, রোগটাকে ট্রিগার করছে, খুব স্বাভাবিক। যেটা আমি বললাম কি আপনি শুনেছেন যে কোথাও মারপিট হচ্ছে, ছোট করে আপনার অ্যাংজাইটি হলো, আমি বাথরুমে চলে গেলেন। এই বাথরুমে দৌড়ে যাওয়ার প্রসঙ্গে আপনি একটু আগে বললেন যে খাওয়ার পরে অনেক, এটা কিন্তু খাওয়ার পরে অনেকের হয়, আমি দেখেছি যে খাওয়ার কিছুক্ষণ পরেই তার মনে হলো আমি ওয়াশরুমে যাই। এইটা কি একটা আইবিএস এর লক্ষণ হতে পারে? এটা আইবিএস এর, কেন কারো সাধারণ, আমার তো হয় না, আপনারও হয় না, সাধারণ মানুষের তো এটা হয় না যে আপনি খাবেন আর আপনি বাথরুম চট করে চলে যাবেন। আচ্ছা, কিন্তু আইবিএস পেশেন্টে কিন্তু হবে, কারণ তার ডাইজেশন সিস্টেমটাই পুরো ডিস্টার্ব হয়ে গেছে। একটা প্রসেস যেটা হয়, স্টমাকে আপনার খাবার গেল, তারপর আস্তে আস্তে খাবারগুলো যেটা ফরওয়ার্ড আপনার যাবে, নিচুন দিকে আসবে, ফরওয়ার্ড দিকে এগোবে, সেই সিস্টেমগুলোই তো স্লো ডাউন হয়ে গেছে, সে সিস্টেমই কাজ করছে না। এই জন্য এই পেশেন্টগুলো কিন্তু প্রচুর তারা কিন্তু এই পেটের সমস্যা থেকে আক্রান্ত থাকে। মানে বারবার বাথরুম যাওয়া বা বাথরুমে গিয়েও কিন্তু পেট পরিষ্কার হচ্ছে না, প্রচুর প্রেশার দিয়ে পায়খানা করছে, 1 ঘন্টা পর্যন্ত বাথরুমে বসে আছে, কিন্তু পেট পরিষ্কার হচ্ছে না। তো লজিক বুঝতে হবে যে রোগটা কি, তাকে কিভাবে লজিক্যালি আমরা এখান থেকে বেরোতে পারি। আপনি আচ্ছা, এদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে ধরুন এরা আইবিএস হয়েছে, কেউ জানতে পারলো, তার খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি একটু আগে বললেন যে নিয়ম করে খেতে হবে, কিছু কি বিধিনিষেধ থাকে যে এগুলো খাওয়া যাবে না,
এগুলো একে পরিমিতভাবে খেতে হবে বা এগুলো এই টাইমে খেতে হবে, এই জাতীয় কিছু ব্যাপার থেকে আমি আসছি আলোচনা। একটা টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি প্রিয়াঙ্কা মুখার্জি কেষ্টপুর থেকে বলছি। বলুন প্রিয়াঙ্কা। হ্যাঁ, বলছি আমার হাজবেন্ডের উনি যা যা সিমটমস বলছেন একদম পারফেক্ট। আমার হাজবেন্ড এই আইবিএস এর প্রবলেম অনেকদিন ধরে ভুগছে। মিলে উনি যাচ্ছে। যদি একটু বলেন, মানে একদম মানে মনে হচ্ছে ওরই জীবনের কাহিনী বলছেন আর কি উনি। তো আমি বলছি জানতে চাই যে ওনার খাওয়ার হ্যাবিটটা, মানে এই লুজ মোশন তো মাঝে মাঝেই হয়, তখন ওই ধরনের খাবার দিই। আবার যখন প্রথম প্রশ্ন হচ্ছে প্রিয়াঙ্কা দি আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে এর জন্য আপনার হাজবেন্ড কি কোনো রকম কোনো ট্রিটমেন্ট করছেন বা করাচ্ছেন? কোনো ট্রিটমেন্ট তো অনেক করাচ্ছে, কিন্তু কোথাওই কিছু সেইভাবে মানে ঠিক মতো হচ্ছে। বহু মানে বছর 10 ধরে এই প্রবলেমে ভুগছে। আপনার হাজবেন্ড কি খুব অবাধ্য? আপনার কোনো কথাই শোনে না? না শোনে, কিন্তু শোনে মানে নিজেই শরীর নিয়ে এত স্ট্রেস আউট হয়ে যাচ্ছে এখন, যত বয়সটা বাড়ছে, এখন 50-এর কাছাকাছি। তো মানে এই প্রবলেমটাই আমরা ইউএসএ থেকেছি, কিন্তু ওখানেও আমরা ঠিক সেই জন্য ওই ভয়ে চলে আসতে হয়েছে, বুঝতে পারিনি আমরা কিভাবে ট্যাকল করবো। আইটিতে আছে চাকরিটা, তো লাইফটা একটুখানি রাত্রে জাগতেই হয়, কল থাকে রাত্রে, মানে লাইফস্টাইলটা একটু তো আমাদের আইটি সেক্টরে যেমন জব হয়, তো একটু হ্যাম্পার তো হয়, তো জব তো করতেই হবে। তো সব নিয়ে আর কি এখনো মানে এত স্ট্রেস আউট, শরীর নিয়ে আমরা কোথাও, ওর শরীরের জন্য আমরা কোথাও কিছু করতে পারি না। মানে সবসময় একটা আতঙ্কে ভুগছে যে রাস্তায় বেরোনোর পরে বলছে আমি একটু আসি। হ্যাঁ, মানে ওয়াশরুমটা খুব ইম্পর্টেন্ট, মানে ওটা কোথাও যেতে গেলে আগে দেখে যে কোথায় বাথরুম ফ্রি না ওয়াশরুম আছে। বুঝতে পারছি স্যার। তো উনি যদি একটু বলেন কিভাবে হ্যাঁ, নিশ্চয়ই। খাওয়া দাওয়ার হ্যাবিট বা লাইফস্টাইল বা মেডিসিন কোথায়। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি শুনতে থাকুন প্রিয়াঙ্কা দি, ধন্যবাদ। দেখুন দিদি, আপনার 10 বছরে আপনার হাজব্যান্ডে ডাইজেশন সিস্টেমটা পুরো ডিস্টার্ব হয়ে গেছে। আমি আপনাকে এখান থেকে বলে দিচ্ছি যে বেসিক্যালি দাদা এই কোয়েশ্চেনই ছিল, আর আপনিও এটাই প্রশ্ন করলেন যে খানপানটা কী করবেন বা কী রকমের খাওয়া দাওয়া করা উচিত। তার পাশে কিন্তু ওনাকে এখন সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে ট্রিটমেন্টও দরকার রয়েছে। 10 বছর থেকে ওনার আইবিএসের সমস্যা রয়েছে। উনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলো আলটিমেটলি শরীরে জমছে, তাকে আম বলা হয়। আর আমটা হচ্ছে সবথেকে ডেঞ্জারাস জিনিস, যেটা কিন্তু আমাদেরকে শরীরে রাখা উচিত না, শরীর থেকে বার করে দেওয়া উচিত। তো আমি আপনাকে এটা বলে দিচ্ছি, বেসিক্যালি খাওয়া দাওয়া খুবই লাইট মানে খুব যেটা ইজিলি ডাইজেস্টেবল। ধরুন খিচুড়ি, যেমন খিচুড়ি ইজিলি ডাইজেস্টেবল, ঠিক আছে। ফ্রেশ খাবার, কোনো বাইরে খাবার চলবে না, কোনো স্টোর খাবার চলবে না, ফ্রাইড খাবার কিছু চলবে না, প্যাকেট খাবারগুলো একদমই চলবে না, ঠিক আছে। আর আইবিএস যারা পেশেন্ট রয়েছে তাদের জন্য একটা সবথেকে বেস্ট যেটা বাড়িতে করতে পারে সেটা হচ্ছে তক্রো বানিয়ে খেতে পারে। আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো, একটা টেলিফোন রয়েছে আরেকটা, সেটাকে নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? আমি দীপক প্রসাদ বলছি, পূর্ব বর্ধমান থেকে। বলুন দীপক বাবু। বলছি যে লগা আমার ঘুম হয় না আজকে 7-8 বছর ধরে। 25 পাওয়ারের 0.525 স্লিপিং ট্যাবলেট খায় ঘুমোতে হচ্ছে। আর এই যে আপনি আইবিএস বললেন না কিছু আগে, এই মানে দিনে 3-4 বার পায়খানা যেতে হয়, তাও আবার পায়খানার ট্যাবলেট খেতে হয়। ওই লোকের আয়ুর্বেদিক খাই একটা, বুঝলেন, আয়ুর্বেদিক ট্যাবলেট খাই, টাইমিং বুঝলেন, টাইমের আর্ধেকটা ট্যাবলেট খাই, তারপরে ওই লোকের পায়খানা হয়, সকালবেলা হয়, তারপরে আবার দুপুরে হয়, আমার দিকেটা হয়। আপনি কিসের জন্য ফোন করেছেন? হ্যাঁ, আপনার প্রশ্ন কি আছে, আপনি কিসের জন্য ফোন করেছেন, কি চাইছেন? ট্রিটমেন্ট চাই। ঘুম হয় না, আর লোকের ডাইজেস্টের পেটের প্রবলেম, পেটেরও প্রবলেম রয়েছে, বেশ। কি বলছেন? পেটেরও প্রবলেম রয়েছে আর ঘুমও হয় না। পেটের প্রবলেম রয়েছে, ঘুম হয় না। দেখুন, আপনাকে পূর্ব বর্ধমান থেকে আপনি বলছেন, বর্ধমান আমাদের চেম্বার রয়েছে। ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে। আমি 2 দিন আগেই আমি বর্ধমানে ছিলাম, আবার আমাদের ডেট 15 দিন পর যাচ্ছে। আই থিঙ্ক 25 তারিখে আমাদের ডেট রয়েছে, এখানে শায়দ চেঞ্জ হয়নি। 25 তারিখে ডেট রয়েছে, আপনি 25 তারিখে যোগাযোগ করতে, আপনি হেল্পলাইনে ফোন করুন, ওরা আপনাকে হেল্প করবে, ওরা আপনাকে সমস্ত বলে দেবে কোন জায়গায় আসতে হবে না আসতে হবে। আর যিনি ফোন করলেন আইবিএসের জন্য, যেটা বলছিলাম, তক্রো একটা আমাদের হয়। তক্রো মানে হচ্ছে যেটা দই 1 ভাগ থাকে, 3 ভাগ জল থাকে,
তাকে আমাদেরকে জিরে গুঁড়ো আর সেন্দক নুন দিয়ে এটা বানিয়ে আমরা যখন পেশেন্টদেরকে দিই, এটা কিন্তু তার ডাইজেশনটাকে স্মুথ করে। এটা হলো একটা জিনিস। বাকি খাবারগুলো ফ্রেশ আর সময়তে খাওয়া দাওয়া, স্ট্রেস টেনশন কমানোর জন্য ওনাকে মেডিটেশন করতে বলুন, প্রাণায়াম করতে বলুন, দেখবেন খুব স্মুথলি ওনার খুব তাড়াতাড়ি এটা চলে আসবে। আর ব্রেন গাট অ্যাক্সেসটাকে কিন্তু ঠিক করতে বলবেন। ব্রেন অ্যান্ড গাট মানে আমাদের দুটো ব্রেন আছে, একটা উপরে একটা পেটে আছে। এই দুটো কিন্তু ভালো যখন থাকবে না, তখনই কিন্তু আপনার হাজব্যান্ড কিন্তু তাড়াতাড়ি রিকভার করতে পারবে, নাহলে রিকভার করতে অনেক সময় চলে যাবে। তো এটা আমি বলে দিলাম, কিন্তু আপনাকে একবার আমাদের চেম্বারে যোগাযোগ করতে হবে। একেবারেই এই কারণ এখান থেকে তো ট্রিটমেন্টটা হওয়া সম্ভব নয়। আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট হবে, আবার অন্য একজনের ক্ষেত্রে আরেক রকমের ট্রিটমেন্ট হবে। রোগীর একই রোগ হতে পারে, কিন্তু রোগীর তারতম্যের প্রেক্ষিতে ট্রিটমেন্টের ধরনটাও আলাদা রকমের হয়। তো ইনফ্যাক্ট এটা ওপরের একটা বিষয় আমরা জানতে পারলাম, এবং সবচেয়ে বিষয় যে দই, জল আর জিরে বললেন আপনি, তো সেইটা অনেকে ইউজ করতে পারে, কিন্তু সেটা পরিমাপগতভাবে ঠিক যদি না হয় তাহলে কিন্তু আবার একটু অন্যরকম হয়ে যেতে পারে, মানে ব্যাপারটা ঘেটে যেতে পারে। তো যাই হোক, আমরা এই আইবিএসের জায়গায় আসছি। এই আইবিএস একটা, আমি যেটা এতক্ষণ পর্যন্ত জানলাম যে এটা মনের ওপর একটা বিরাট বড় প্রভাব ফেলে, এবং এই মানুষটির সঙ্গে মানে কোনো আইবিএস আক্রান্ত কোনো রোগীর সঙ্গে যে বা যারা যুক্ত তারাও অস্থির। মানে এই যে প্রিয়াঙ্কা দেবী যিনি ফোন করলেন কেষ্টপুর থেকে, তিনি বলছেন আমরা কোথাও যেতেই পারি না। এবার যাওয়ার জন্য তাড়াহুড়ো করে দোকান ঘর বাড়ি বন্ধ করতে গেলে তার টেনশন, দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, ট্রেন ধরতে হবে, এই টেনশনে এই দরজা খোলো আমি আবার যাবো রাইট। এই পেশেন্টের বেসিক্যালি এটাই হচ্ছে যে ইরিটেবল বাউল সিনড্রোমটা নামটা এই জন্য দেওয়া হয়েছে যে ইনার কিন্তু মানে এই রোগটা এমন রোগ যে মানুষ সোশ্যাল লাইফ থেকে কিন্তু দূরে চলে যায়। সে কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারছে না, অফিসে গিয়ে কাজ করতে পারছে না। কেন? ও বসে আছে আপনার সঙ্গে কথা বলছে, কিন্তু মাথা কিন্তু বাথরুমের দিকে আছে। বাথরুম ফাঁকা আছে তো, বা বাথরুম কোন জায়গায় আছে সবসময় মাথায় এটাই চলছে। কেন? আমি যখন যখন বেগ পাবো আমাকে ইমিডিয়েট দৌড়াতে হবে, হোক বা না হোক, হোক বা না হোক, কিন্তু আমি দৌড়িয়ে যাবো বাথরুমে। সেই জন্য সোশ্যাল লাইফ থেকে প্রচুর পেশেন্ট মানে ডিট্যাচ হয়ে যায়। সেকেন্ড হচ্ছে মনের ইচ্ছা মতন খেতে পারে না। কেন? ও খাবে আর তার সমস্যা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, মানে টলারেট করতে পারছে না কি, এটা দেখতে হবে সব থেকে বড় জিনিস। একটা উনি ধরুন একটা দুধের কোনো প্রোডাক্ট খেলেন, পেটে গেল, সমস্যা বেড়ে গেল। এই জন্য এই পেশেন্টকে একটা ডক্টরের সুপারভিশন, প্রপার অ্যাডভাইসে কিন্তু সবথেকে বেশি দরকার। তার মানে আপনি বলতে চাইছেন যাদের আইবিএস এর সমস্যা রয়েছে তারা দুধ জাতীয় কোনো প্রোডাক্ট খাবে না? ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু টলারেট করতেই পারে না, ম্যাক্সিমাম পেশেন্ট টলারেট করতে পারে না। আচ্ছা, তো এটা কি হয়ে যায় বেসিক্যালি এই জন্য হচ্ছে যে পেশেন্টকে দেখে তাকে প্রপারলি ডায়াগনোস করে তাকে পুরো চার্ট, একটা খাওয়া চার্ট, প্রপার মেডিকেশন অ্যান্ড পঞ্চকর্ম, তিনটে যখন আমরা বলতে পারি পেশেন্ট ইজিলি বেরিয়ে আসতে পারে। রাইট। টেলিফোন, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি মলিনা থান্ডার বলছি, পাটপ্রতিমা থেকে স্বাস্থ্যবেশরা বলছি। আমার ওই হাঁটুতে এই রিসেন্ট কিছুদিন আগে ঠিক করে পড়ে গেছিলাম ব্যথা, তো আগের থেকে সেরকম কিছু ব্যথা ছিল না। তো খানিকক্ষণ বসে থাকলে উঠে দাঁড়িয়ে পা লাগাতে পারছি না, কিছুক্ষণ পরে চলতে চলতে আবার সরল হয়, আবার শুয়ে থাকলে ঘুম থেকে উঠে পাটা লাগাতে অসুবিধা হয়, মাটিতে চলতে অসুবিধা হয়। তো এটা কি মানে মেডিসিন পেন ক্লিয়ার দিয়েছিলেন ডক্টর, আমি তো পেন ক্লিয়ার খেতে ভয় পাই কারণ আমি ক্যান্সার পেশেন্ট। হ্যাঁ, আমার তো অন্যান্য মেডিসিন গুলো চলছে। আচ্ছা, আর যে কারণে এটা কি কোনো উপায় আছে আপনার কাছে, সেই উপায় জানতে চাইছিলাম। কোথা থেকে বলছেন? আমি পাথর প্রতিমা, সাউথ 24 পরগনা থেকে। পাথর প্রতিমা থেকে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ধন্যবাদ দিদি, আপনি শুনতে থাকুন স্যার কি বলছেন। দেখুন, একটা কাজ আপনি আগে করুন, আপনি হাঁটু একটা এক্সরে করিয়ে নিন। ঠিক আছে, আপনি বলছেন আগে ব্যথা ছিল না, আপনি পড়ে গেলেন, তারপর থেকে আপনি ব্যথা পাচ্ছেন। ঠিক আছে, আর আপনি পেন কিলার খেতে চাইছেন না, এটা হচ্ছে সবথেকে বেটার জিনিস। আয়ুর্বেদে আপনাকে হার্বাল মেডিসিন রয়েছে, এটা খেলে আপনার সমস্যাগুলো কমে যাবে, কোনো প্রবলেম নেই। কিন্তু একটা এক্সরে করে নিন। পড়েছেন, ফ্র্যাকচার নাও হতে পারে, কিন্তু হেয়ারলাইন ফ্র্যাকচারও হতে পারে। এই জন্য কনফার্মেশনটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। আপনি এমনি তাকে ইগনোর করে ছেড়ে দিলেন, আগে গিয়ে কিন্তু সমস্যাটা বেড়ে যাবে আপনার। একটা এক্সরে করে আমাদের চেম্বার ভিজিট করে নেবেন। বেশ, এই চেম্বার ভিজিটের প্রসঙ্গটা আমি আরেকবার একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলেই এসেছি যখন আরেকবার বলে দিই। দেখুন আমার স্ক্রিনে এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি যে হেল্পলাইন নাম্বার লেখা আছে, এই দুটো নাম্বারকে নোট করে নিন। নাম্বারগুলো আমি বলে দিচ্ছি:
73641643, আর দ্বিতীয় নাম্বারটি হলো 9831068089। এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনি এক্ষুনি ফোন করতে পারেন, কিংবা আপনাদের প্রোগ্রাম ফোন করতে পারেন। যে কোনো সময় আপনি ফোন করে কি জানবেন, আপনি যেখানে রয়েছেন সেটা পাথর প্রতিমা হোক, কিংবা কৃষ্ণনগর, কিংবা বর্ধমান, কিংবা আলিপুরদুয়ার, কোচবিহার বা ঝাড়গ্রাম, যেখানেই হোক না কেন, আপনার নিয়ারেস্ট কোথায় বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে এবং সেই চেম্বারে ডাক্তারবাবু কবে উপস্থিত থাকছেন। অর্থাৎ এর থেকে প্রমাণিত হচ্ছে যে রাজ্যের সবকটা জেলাতেই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদের চেম্বার রয়েছে এবং সেখানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের জন্য ডাক্তারবাবু নিজে উপস্থিত থাকেন। আপনাদের করতে হবে কি, শুধুমাত্র ফোন করে ওটা জানতে হবে যে আপনার নিয়ারেস্ট চেম্বার কোনটা এবং সেই চেম্বারে কবে ডাক্তারবাবু উপস্থিত থাকছে। জানার পর ওই ডেটে আপনার নিজের নামটাকে লিখিয়ে দিন ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে, আর ওই দিন ওই সময় শটান চলে যান চেম্বারে। বেদজ্ঞান আয়ুর্বেদের হাত এতদিন পর্যন্ত যে বা যারা ধরেছেন তাদের বহু তথ্য আপনাদেরকে আমরা অনস্ক্রিন দেখিয়েওছি। সেটা ক্রনিক রোগ হোক কিংবা যে কোনো মানে একটা কঠিন রোগী হোক, তারা কিন্তু দীর্ঘ এই চিকিৎসার ফলে একটা জায়গায় তারা এসছেন এবং বলছেন যে যেটা আমরা এর আগে পাইনি সেটা আমরা পেয়েছি। এবং এই ট্রিটমেন্টটার একটা কঠিন বিষয় রয়েছে, যেটা আমি স্যারকে বারবার বলি, যে সব ঘাট ঘুরে তারপরে আপনাদের কাছে আসে। মানে জট হয় না, মানে আমি একটা গিট খুলতে পারছি না, গিটটা খুলতে গিয়ে আরেকটা গিট লাগিয়ে দিলাম, আরেকটা গিট লাগিয়ে দিলাম, শেষে যখন পড়লামই না তখন ভ্যাভা করে কাঁদতে কাঁদতে মার কাছে গিয়ে বলছে মা গিট আটকে গেছে খুলে দাও, তখন মা খুলে দেন। মানে আপনাদের অবস্থা হচ্ছে সেরকম অবস্থা, মানে চারিদিক গিয়ে ঘুরে ফিরে তারপরে আপনাদের কাছে আসে। তো প্রবলেমটা এই জায়গায় হয়ে যায় না, বেসিক্যাল অ্যাওয়ারনেসটা খুব কম আছে, মানুষের অ্যাওয়ারনেস খুব কম আছে। মানুষ একটাই জিনিস জানে, যেমন দিদি ফোন করলেন টেগোরিয়া থেকে, কেষ্টপুর থেকে, 10 বছর থেকে উনি আইবিএস চিকিৎসা করছেন। 10 বছর লাগে একটা রোগটা ঠিক করতে। আইবিএস বই নিয়ে বেড়াচ্ছেন রোগটাকে 10 বছর থেকে এই সমস্যা নিয়ে। আর আমার পার্সোনাল পেশেন্ট মুম্বাইতে রয়েছে, কৃষ্ণনগর আমাকে দেখিয়েছিল, তারপর মুম্বাই চলে গেছে কাজ করতে। 3 মাস ট্রিটমেন্ট করেছি, আইবিএস ইমপ্রুভ পেয়ে গেছে। বলছে ডক্টর এখন অনেক ভালো আছি, খেতে পারছি, সময়তে পায়খানা যেতে পারছি, সারাদিন আমাকে বাথরুম যেতে হয় না, একবার সকালবেলা যাই আর কোনো সময় কাজ থেকে আসার পর একবার গেলে নাহলে দরকার নেই। বেশ, মানে কথাই বলে একে দুঃখী দুয়ে সুখী, 3 বা তার বেশি হলে রুগী। যদি হয় তাহলে ভাই বেদজ্ঞান আয়ুর্বেদের হাত ধরতে হবে। আর যদি আজকে না ধরেন তাহলে কিন্তু আগামীতে আপনাকে ঠকতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনি কি করবেন। আজকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমাদের সঙ্গে থাকবার জন্য, সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে থাকবার জন্য। আবার দেখা হবে। নমস্কার।